আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত যারা আছেন ক্লাসে, আহ, শিক্ষক, চিকিৎসক এবং আগ্রহী শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় ইতিমধ্যেই আপনাদের জানা আছে, যেহেতু আমরা ব্যানারটা অলরেডি প্রকাশ করেছি যে আমরা কি বিষয় সম্পর্কে আলোচনা করব আজকের ক্লাসে। তো একজন মনে হয় একটু আনমিউট আছে, একটু মিউট করে দিলে ভালো হয়। আমরা মাইক্রোফোনের দিকে একটু সবাই খেয়াল রাখবো। আজকে আমাদের হচ্ছে আলোচ্য বিষয় হরমোন তৃতীয় পর্ব। যেহেতু এটা তৃতীয় পর্ব, সেহেতু স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় পর্বের আলোচনা অলরেডি স্যার আমাদের মাঝে করে ফেলেছেন। তো আজকে তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করবেন। আমাদের আজকের আলোচক হিসেবে আছেন শ্রদ্ধেয় ডক্টর আসলামউদ্দিন স্যার, যিনি একাধারে বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক, গবেষক এবং সংগঠক। বর্তমান সময়ে যে একটা সংকটপূর্ণ সময়, আপনারা জানেন যে ডাক্তার পদবি নিয়ে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে স্যারের ভূমিকা কিন্তু অগ্রগণ্য। আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের গ্রুপগুলোতে আহ, স্যারের স্যার যে আন্দোলনে ছিলেন সেই ছবি অলরেডি প্রকাশ আহ, করা হয়েছে। তো এখন আমাদের উচিত আহ, বেশি বেশি হচ্ছে পড়াশোনা করে অবশ্যই জ্ঞান অর্জন করা, যাতে এই সমস্যা থেকে উত্তরণ সহজেই করা যায়। এছাড়াও আহ, অবশ্যই হচ্ছে একটা সংগঠনের মাধ্যমে আহ, আহ, এমন ভাবে দাঁড়া করানো যাতে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়। আজকের ক্লাসের বিষয় ছিল হরমোন তৃতীয় পর্ব। তো ক্লাসে সরাসরি চলে যাবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যাতে সবার মাইক্রোফোন অফ থাকে, ক্যামেরা অফ থাকে, এবং যদি কারো কোনো কথা বা কোনো পরামর্শ থেকে থাকে আমাদের ক্লাস সম্পর্কে বা গ্রুপ সম্পর্কে, সেক্ষেত্রে আপনারা মেসেজ অপশনে লিখে ফেলতে পারেন। আর যারা লাইভে যুক্ত হবেন তারা লাইভে কমেন্ট অপশনে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আমরা সরাসরি এখন স্যারের কাছে চলে যাব আলোচনার বিষয়বস্তু নিয়ে। স্যার কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলোচনা শুরু করতে পারেন। জি, আপনারা সবাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার এখানে সাউন্ড গুলো রিপিট হচ্ছে, কারণটা কি? স্যার, দুইটা অপশন থেকে হয়তো দাঁড়ান, এই যে সবাইকে একটু মিউট করে দিচ্ছি, এখন একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, না আমার কাজ চলতেছে। আমার একটা কাজ করেন, একটাতে বন্ধ করে দেন, যেটাতে আমার লাইভ দেখা যাচ্ছে ওখানে সাউন্ডটা বন্ধ করে দেন। হ্যালো। স্যার, এখন ঠিক আছে? হ্যাঁ, না এখনো হয়। আচ্ছা, আমি 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 বন্ধ করে আসছি, চেষ্টা করতেছি আমি বন্ধ করে। হ্যালো, ডাক্তার সাহেব শুনতে পাচ্ছেন এখন? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সরি আসলে ডিস্টার্ব করার জন্য। আর আমি প্রথমে দুঃখিত যে আমার ল্যাপটপটা হ্যাং করতেছিল, যে কারণে আপনাদের সাথে সময় মতো সংযোগ হতে পারিনি। এর জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আপনারা সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা স্বীকার করছি মহান আল্লাহ তাআলার প্রতি, যার অশেষ রহমতে আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি। ওনার রহমত যদি না থাকতো, ওনার কৃপা যদি না থাকতো,
ওনার সহযোগিতা যদি না থাকতো আমরা কেউ এখানে উপস্থিত হতে পারতাম না। সেই জন্য সেই রব্বে করিম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমরা নিজের জ্ঞান অর্জনের স্বার্থে, নিজেকে আত্ম উপলব্ধি করার স্বার্থে, এমনকি নিজে জানবো এবং অন্যকে জানাবো, সেই মন মানসিকতা নিয়ে আমরা এখানে সবাই উপস্থিত হতে পেরেছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন তারাই হচ্ছেন আমাদের এই আলোচনার চালিকা শক্তি। আরো সহজ করে বলতে গেলে একটা আলোচকের জন্য এই আলোচক যিনি, তার জন্য প্রাণ হচ্ছে যারা আলোচনা শুনেন, অর্থাৎ দর্শক। আপনারা না থাকলে আমাদের এই প্রাণ থাকবে না। তো এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আয়শা রাখির প্রতি, যিনি সবসময় আমাদেরকে লিঙ্কগুলো দিয়ে আমাদেরকে সংযুক্ত হওয়ার জন্য সহযোগিতা করেন। আমি তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন রেখে অন্তরের অন্তঃস্থল থেকে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করার লোভে হাজির হয়েছি। আমার কথা বা আমার কোনো স্লাইডে বা আমার কোনো উপস্থাপনার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান, অবশ্যই আমাদের জানাবেন। বিশেষ করে আমাদের গ্রুপে জানাতে পারেন, অথবা আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে জানাতে পারেন, আমার ইমেইল আইডিতে জানাতে পারেন, অথবা আমাদের যে সঞ্চালক আয়শা রাখি এবং ডক্টর মেহেদী হাসান আছেন ওনাদেরকেও জানাতে পারেন, অথবা এই গ্রুপটাই হচ্ছে আপনাদের, টোটাল গ্রুপটাই আপনাদের। আপনারা যে কোনো মতামত যখন তখন জানাতে পারেন, বিশেষ করে ক্লাসের ব্যাপারে। কারণ এতে হলে কি একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। কথোপকথন যদি না থাকে, কথোপকথনের মাধ্যমে কিন্তু একটা আন্তরিকতা সৃষ্টি হয়। যত বেশি আপনারা জানার আগ্রহ থাকবে আপনাদের মধ্যে, তত বেশি আমাদেরও মানে নিজের শেখার আগ্রহ থাকবে, যে আমি যে বিষয়টা জানি না সেটা আমি শিখে বা জেনে তারপর আপনাদের সামনে উত্থাপন করবো। সেই জন্য আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করবো যে আপনারা যে বিষয়গুলো আপনাদের মনে সংকোচ কাজ করবে বা সংশয় কাজ করবে, সন্দেহ কাজ করবে, সেই বিষয়গুলো তুলে ধরবেন। তা না হলে হয়তো আমার আলোচনাকে আপনারা ভুল বুঝবেন, না হলে আমাকে ভুল বুঝবেন, অথবা দেখা গেল যে আমার হোমিওপ্যাথকে ভুল বুঝবেন। একটা ভুল বোঝাবুঝি থেকে যাবে। আর পৃথিবীতে যত সংশয় তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, এখানে যেন আমাদের কোনো গ্যাপ না থাকে। তো আমি আলোচনার শুরুতে বলতে চাই যে আমার অলরেডি এটা আমাদের হরমোনের ৩য় পর্ব। আজকে আমি খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবো, একদম অল্প সময় কথা বলে চলে যাবো আপনাদের কাছ থেকে। পরবর্তীতে আরো কিছু ক্লাস থাকবে হরমোনের উপরে, তবে আজকে আলোচনাটা সংক্ষিপ্ত হবে। তো আমরা জানি, আমরা গ্রোথ হরমোন নিয়ে এই পূর্বে কিছু আলোচনা করেছিলাম। গ্রোথ হরমোন যদি আপনার আমার শরীরে বেড়ে যায় তাহলে কি হবে। আমরা গ্রোথ হরমোনের আলোচনায়, পূর্বের আলোচনায় আর না যাচ্ছি, আমরা যেখান থেকে শুরু করছি এখান থেকে আমরা শেষ করব। প্রথম কথা হচ্ছে যে আমরা আজকের আলোচনার প্রথমে হচ্ছে আমরা গ্রোথ হরমোনটাকে আজকে একটু শেষ করে দেব, পরবর্তীতে গিয়ে আমরা কিছু মেডিসিন নিয়ে হয়তো কথা বলবো। গ্রোথ হরমোন যদি বৃদ্ধি পায়, আপনার আমার শরীরে গ্রোথ হরমোন বেড়ে গেল, শুধু কমে গেলেই যে সমস্যা তা না। পৃথিবীতে সবকিছুই সামঞ্জস্যতা চাই, সবকিছুতেই। আপনি পরিবার বলেন, দেশ বলেন, জাতি বলেন, মানবতা বলেন, সবকিছুতে একটা কমিউনিকেশন যেমন দরকার, একটা সামঞ্জস্যতা থাকা যায়। সামঞ্জস্যতা যদি না থাকে, হ্যাঁ, তখন একটা হয় ইনক্রিজ করে, না হলে ডেফিসিয়েন্সি হয়। তো যদি গ্রোথ হরমোন আপনার আমার বডিতে ইনক্রিজ হয়, বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, যে আমার আপনার গ্রোথ হরমোনের কাজ কি? মূল কাজ হলো যে আপনার আমার এই যে স্বাভাবিক যে বৃদ্ধি, এই বৃদ্ধির কাজটা করে, আর হচ্ছে বিপাকের কাজটা করে। তাহলে প্রথমেই বোঝা যাচ্ছে যে গ্রোথ হরমোন যদি বেড়ে যায়, তাহলে প্রথমেই যে সমস্যাটা দেখা দিবে, স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে, আর বিপাক প্রক্রিয়ায় একটা ব্যাঘাত ঘটবে। তো এখানে স্বাভাবিক বৃদ্ধিতে কেমন একটা প্রভাব পড়বে দেখেন। যদি গ্রোথ হরমোন বাড়ে, প্রথমে হচ্ছে শরীরে একটা অস্বাভাবিক বিকাশ দেখা দিবে, অস্বাভাবিক। এমনকি শরীরের গতিবিধিটা চলবে ধীর গতিতে, মস্তিষ্কের যে আমাদের বিকাশ এটাও বিলম্বিত হবে। অর্থাৎ দেখবেন একটা বিশেষ করে বয়স্ক মানুষ, অনেক বয়স দেখবেন বুধ শক্তি কম,
আমরা বলি তার বিবেক বুদ্ধি কম। এই যে বিবেক বুদ্ধি কম শব্দটা কিন্তু এই গ্রোথ হরমোনের খেলা, বেশিরভাগই গ্রোথ হরমোনের জন্য। যে এই হরমোনটা দেখবেন ওনাকে যদি হিউম্যান গ্রোথ হরমোন অর্থাৎ এইচজিএইচ এই পরীক্ষাটা যদি করেন, এইচজিএইচ এর পরীক্ষাটা যখন দিবেন দেখবেন যে তখন ওর গ্রোথ হরমোনের একটা ঘাটতি আছে বা বাড়তি আছে, একটা ঘটনা আছে। তো যদি বিলম্বিত হয়, মানে অর্থাৎ দেখেন মস্তিষ্কের বিকাশের একটা যে বিকাশটা হওয়ার কথা বয়স অনুপাতে বিলম্বিত হচ্ছে, তার মানে গ্রোথ হরমোন ঘাটতি। এখানে আরেকটা জিনিস হলো দেখেন, যেহেতু গ্রোথ হরমোনের কথা বলাই হয়েছে যে ও স্বাভাবিক বৃদ্ধি করে, তো স্বাভাবিক বৃদ্ধিতে কি ব্যাঘাতটা ঘটবে, যদি হরমোনের পরিমাণটা বেড়ে যায়, মানে অর্থাৎ গ্রোথ হরমোন বেড়ে যায়, তাহলে কিন্তু এই যে হাড়ের যে আমাদের ঘনত্বটা আছে, পুরুত্বটা আছে, এই হাড়ের ঘনত্ব এবং পুরুত্বটা কমে যাবে। হ্যাঁ, তো এটা একটা মারাত্মক মারাত্মক অবস্থা। আপনি দেখবেন অনেক বাচ্চা জন্মগ্রহণের পরে দেখবেন হাড় গুলো খুব চিকন, পায়ের মানে নিচের পায়ের হাড় গুলো খুব চিকন বা হাতের হাড় গুলো খুবই চিকন। এই এখানে কিন্তু আমরা একটু ধরে নিতেই পারি যে হয়তো গ্রোথ হরমোনের কোনো অস্বাভাবিকতা দেখা দিয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে শিশুদের মধ্যে দেখবেন দৈত্যতার একটা প্রবণতা আছে, অর্থাৎ দেখবেন যে সকল মা গ্রোথ হরমোনের অভাবে ভুগছে তাদের সন্তান, ভূমিষ্ঠ সন্তান জন্মগ্রহণের পরে দেখবেন যে মনে হয় যে দৈত্যের মতো। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা অনেক সময় দেখবেন ইয়েতে ফেসবুকে পাওয়া যায়, ইনস্টাগ্রামে পাওয়া যায়, টুইটারে পাওয়া যায়, আপনি গুগলে পাওয়া যায় বা ইউটিউবে পাওয়া যায়, দেখবেন যে বাচ্চাগুলো দেখতে কেমন জানি একটা দৈত্যাকৃতি। তো এটাও কিন্তু একটা গ্রোথ হরমোনের ব্যাপার। আরেকটা হচ্ছে এইগুলো তো বললাম যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে একটা মারাত্মক ডিজিজ দেখা যায়, এটাকে আমরা বলি অ্যাক্রোমেগালি। হ্যাঁ, মেগালি তো আমরা সবাই জানি, মেগালি মানে কিন্তু একটা লিভার বোঝায়, লিভার। অ্যাক্রোমেগালি লিভারের একটা অস্বাভাবিকতা আসে এমন কিছু এখান থেকে। তো আমরা আমরা গ্রোথ হরমোনের কিন্তু ফ্যাক্টর পড়েছিলাম, আমরা খেয়াল করি প্রথম ক্লাস যে গ্রোথ হরমোনের ফ্যাক্টরে বলছিলাম যে গ্রোথ হরমোন কি করে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়ে লিভারে গিয়ে ওখানে গিয়ে আইজিএফ তৈরি হয়, অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন ফ্যাক্টর তৈরি হয়, ফ্যাক্টর 1 যেটাকে আমরা বলি। তো তারপরে কিন্তু আমাদের সারা বডিতে সেটা পরিলক্ষিত হয়, এটা কিন্তু আমরা আলোচনায় বলেছিলাম। তার মানে বোঝা যাচ্ছে যে এই হরমোনের সাথে একটা লিভারের আবার একটা যোগসূত্র আছে। তো আমরা একটু প্রাথমিকভাবে জেনে নিলাম মেগালি মানে হচ্ছে লিভার। তো এই সমস্যাগুলো যদি গ্রোথ হরমোন বাড়ে, আপনার আমার শরীরে বৃদ্ধি পায়, তাহলে এই সমস্যাগুলো থাকবে। তো এই অ্যাক্রোমেগালিটাকে আরেকটু আপনাদের সামনে তুলে না ধরলেন না, যেহেতু এটা একটা ডিজিজ, এই অ্যাক্রোমেগালিও একটা ডিজিজ। তো এই যে অ্যাক্রোমেগালি মানে হলো এটা এমন একটা রোগ যেখানে বৃদ্ধি ফলক বন্ধ হয়ে যায়। এই বৃদ্ধি ফলক বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়, অতিরিক্ত বৃদ্ধি হরমোন তৈরি হতে থাকে, মানে অর্থাৎ বৃদ্ধির যে স্বাভাবিক প্রক্রিয়া এটা বন্ধ হয়, বন্ধ হওয়ার পরে অতিরিক্ত গ্রোথ হরমোন নিঃসৃত হওয়া শুরু করে। ফলে কি হয়, হাত বা চোয়াল বা পা বা নাক, এগুলো হাড়গুলো দেখবেন একটু বড় হয়ে যায়। কারো কারো দেখবেন যে বডি স্ট্রাকচারের তুলনায় তার হাতটা বড় বা পাটা বড় বা নাকটাও অস্বাভাবিক বড় অথবা কানটা অস্বাভাবিক বড়, এই জাতীয় যেমন দেখবেন অঙ্গের একটা বিবৃদ্ধি যেটাকে বলা হয়, অঙ্গের একটা বড় বড় অস্বাভাবিকতা যদি থাকে, তাহলে ভাববেন যে এটা হ্যাঁ অ্যাক্রোমেগালি। আর একটা জিনিস হলো এটার প্রধান কিছু লক্ষণ আছে, এর মধ্যে যেমন যে অস্থিসন্ধিতে ব্যথা হয়, হ্যাঁ ত্বক পুরুত্ব হয়ে যায়, কণ্ঠ স্বরগুলো যে আছে এটা ভারী হয়ে যায়, ভরাট হয়ে যায়, ভরাট কণ্ঠ হয়ে যায় আর কি। হ্যাঁ, মাথা ব্যথা আর দৃষ্টিশক্তির সমস্যাও দেখা দিতে পারে। তো এটা হয় কেন, তো আমরা শুরুতেই বলেছি যে এটা হলো গ্রোথ হরমোন বাড়তির জন্য হয়। তো এটার কারণ হচ্ছে গ্রোথ হরমোন বাড়তির জন্য এই ঘটনাটা ঘটে। কি ঘটে, পিটুইটারি গ্রন্থিতে যে আমাদের এডিনোমা, পিটুইটারি গ্রন্থিতে যে এডিনোমা হয়, এডিনোমাটা হচ্ছে নন ক্যান্সারিয়াস টিউমার, একটা ছোট্ট একটা টিউমার জানার মতো হয়, যেখানে অতিরিক্ত পরিমাণে গ্রোথ হরমোন তৈরি করতে থাকে, অস্বাভাবিক পরিমাণে গ্রোথ হরমোন তৈরি করতে থাকে, যেখানে থেকে এই প্রবলেমগুলো সৃষ্টি হয়। তো এর লক্ষণগুলো আপনারা পাবেন যে অনেক সময় রোগীর মধ্যে এই লক্ষণগুলো থাকবে যে হাত এবং পায়ের আকার যে বৃদ্ধি যেটা বলছিলাম, কপাল এবং চোয়াল বা নাক বড় হয়ে যাওয়া, অস্থিসন্ধিতে পর্যাপ্ত ব্যথা। আপনারা দেখবেন যে আমরা গাউট বলি, গেটে বাত বলি, অনেক সময় গেটে বাত বলে চিকিৎসা করতেছি, হয়তো খেয়ালই করি নাই যে তার এই গ্রোথ হরমোন জনিত
একটা ঘটনার জন্য বা গ্রোথ হরমোন বৃদ্ধিজনিত কারণে তার ওই হাড়ের জয়েন্টের মধ্যে হাড়ের একটা অস্বাভাবিক বৃদ্ধি করতে পারে, যে কারণে তার স্বাভাবিক চলাচলে একটা ব্যাঘাত ঘটতে পারে। তো এই জিনিসগুলো আমরা খেয়াল করব। এরপরে আমরা যেটা বলছিলাম, ত্বকে শুষ্কতা আসে, রুক্ষতা আসে, খসখসে একটা ভাব আসে, এই জিনিসগুলো খেয়াল করবো। আরেকটা বিষয় দেখবেন যে এই যে কণ্ঠস্বরের কথা বলছিলাম, কণ্ঠস্বরটা ভরাট হয়ে যাবে, ভারী হয়ে যাবে। দেখবেন এখন আমি গতকাল একটা পেশেন্ট পেয়েছিলাম, সেই উনি প্রায় 35 বছর যাবত চিকিৎসা করতেছেন। 35 বছর যাবত এই কণ্ঠনালীর চিকিৎসা করতেছেন। তার কণ্ঠটা অনেক সময় মানে অস্বাভাবিক ভরাট হয়ে যায় অথবা বসে যায়। তো আমি সঙ্গত কারণে ওনাকে দেখে প্রথমে বললাম আপনার গ্রোথ হরমোনের সমস্যা আছে। তো উনি প্রথমে বলে আকাশ থেকে যেন পড়ে যাওয়ার অবস্থা। আমি ওনাকে টেস্ট দিলাম, আজকে রিপোর্ট আসছে গ্রোথ হরমোনে তার আসলেই প্রবলেম। তো যাই হোক, এখন তো আরেকটা জিনিস হলো যে এগুলো হলে স্বাভাবিক কারণে একটা মাথা ব্যথা থাকবে, কারণ এই যে নন ক্যান্সারিয়াস একটা টিউমার যেহেতু ইয়েতে হয়ে যায় এই আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের সাথে, তো যেটাকে আমরা অ্যাডেনোমা বলি, তো এই জন্য এটা হয়। আর এই জন্য কি হয়, ওই ওই যে টিউমারের মতো নন ক্যান্সারিয়াস একটা টিউমার হলো, এর জন্য কি হবে যে আমাদের মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস রিজিয়ন আছে বা পিটুইটারি গ্ল্যান্ড আছে বা অন্যান্য যে অঞ্চলগুলো আছে, সেখানে কিন্তু একটু হলেও সে একটা মানে চাপ সৃষ্টি করে, যে কারণে দৃষ্টিশক্তির সমস্যার সৃষ্টি হয়। তো আসলে গ্রোথ হরমোন বাড়তির কথা শুনলাম, এখন একটু গ্রোথ হরমোন যদি কমে যায় তাহলে কি হবে। তা আপনার আমার শরীরে যদি গ্রোথ হরমোন কমে যায়, এটা আমরা তো জানি যে গ্রোথ হরমোনের কাজ যেহেতু জানি, তাহলে আমরা অল্পতেই বুঝে নিতে পারি যে একটা ব্যক্তি অল্প উচ্চতা হবে, হ্যাঁ, যে যাদের হরমোন এই গ্রোথ হরমোনের সমস্যা হবে আমার মতো খাটো হবে। আবার দেখা গেল যে এই যত মানে আমার মতো যারা মনে করেন ক্ষুদ্র প্রকৃতির মানুষ আছে, খাটো প্রকৃতির মানুষ আছে, আপনি আমি ধরেই নিতে পারি বাবা মা বা কারো না কারো গ্রোথ হরমোনটা কি ছিল, সেখান থেকে আমি এই এই মানে জিন যেটা জেনেটিক গত ভাবে এই হরমোনটা ডেফিসিয়েন্সি নিয়ে আমি জন্মগ্রহণ করছি। এমনকি পরবর্তীতে সেই হরমোনটা রিকভারি না করার জন্য আমি মানে সারাটা জীবন খর্ব প্রকৃতির রয়ে গেলাম। বিষয়টা এমন। নবজাতকের দেখবেন যে রক্তে শর্করার পরিমাণ কমে যায় এই গ্রোথ হরমোন যদি কমে যায়। এমনকি পৃথিবীতে যত পুরুষ আছে যদি খালি বলে যে তাদের লিঙ্গ ছোট হয়ে গেছে, তাহলে ভাববেন যে এটা গ্রোথ হরমোন জনিত একটা কারণ, অর্থাৎ গ্রোথ হরমোন তার কম, লিঙ্গ ছোট হয়ে যাওয়া। প্রাপ্তবয়স্কের মধ্যে এই যে যেটা বলছিলাম, বেশি একটা ভর হ্রাস পাবে, মানে ওজনটা হ্রাস পেতে থাকে অনেক সময় এটার জন্য। আবার দেখা গেল উচ্চ কোলেস্টেরলের তার ভিতরে তৈরি হবে, কোলেস্টেরল তৈরি হবে। দেখা যাচ্ছে যে উনি ভাত মাছ খাচ্ছে কিন্তু শুধু কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। এটা হলো গ্রোথ হরমোনের একটা ওই যে ডেফিসিয়েন্সি বা ঘাটতির জন্য। এমনকি তার ওই যে দুর্বল হাড় বা ঘনত্ব, হাড়ের ঘনত্ব কম হবে, দুর্বল হাড়ের দুর্বলতা থাকবে। এই হলো অবস্থা যদি গ্রোথ হরমোন আপনার আমার শরীরে কম থাকে। তো এখান থেকে বোঝাই গেল দুইটা আলোচনা, দুইটা, একটা হলো কম হলে বেশি হলে কি হবে। এখান থেকে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে তার মানে আমি আপনি লম্বা হওয়া খাটো হওয়ার সাথে যে হরমোনটা জড়িত তার নাম হলো গ্রোথ হরমোন। লম্বা হওয়ার জন্য যে হরমোন দায়ী সেটাকে আমরা অনায়াসে এখন বলে নিতে পারি, সেটা হলো গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিন। আচ্ছা দেখেন, এই যে ইয়েতে গ্রোথ হরমোনের আরেকটা নাম হলো সোমাটোট্রপিন। এই সোমাটোট্রপিন কিন্তু একটা ক্লিনিক্যালি নাম, মানে আপনি এই নামে কিন্তু ইনজেকশন পাওয়া যায়। সরি, আবার একটু ভাবেন না আমি হোমিওপ্যাথি কথাটা এই জন্য বললাম যে এই নামে তারা ইনজেকশন দেয়, গ্রোথ হরমোন নামে কোনো ইনজেকশন তারা দেয় না, এই নামে ইনজেকশন আছে, যে কারণে এটাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান সোমাটোট্রপিন নামেও আখ্যায়িত করে থাকে। তো আরেকটা জিনিস হলো এই যে হিউম্যান গ্রোথ হরমোন বা এইচজিএইচ বা আপনি আমাদের শরীরে এইচজিএইচ অর্থাৎ হিউম্যান গ্রোথ হরমোনের যে এটাকে আমরা যদি কখনো ইয়েতে প্রেসক্রিপশনে বা কোনো ডেসক্রিপশনে পাই যে সোমাটোট্রপিন, আমরা এটাকে আবার মানে বুঝতে ভুল করব না যে ওই একই কথা, এটা ধরে নিব। আরেকটা জিনিস আমরা প্রথম আলোচনায় বলছিলাম, এটা কোথা থেকে হয়, পেপটাইড হরমোন। এটা একটা পেপটাইড হরমোন। আমরা 3 ধরনের হরমোন বলছিলাম, হরমোন 3 প্রকারের হয়, মনে আছে হয়তো আপনাদের সবার, নাহলে আমার পূর্ববর্তী আলোচনাটা দেখে নিতে পারেন। তো এই পেপটাইড জাত একটা হরমোন হলো এই গ্রোথ হরমোন। তাহলে কোষের প্রজনন এবং কোষের পুনর্জন্ম একটা বিষয়, এখানে মারাত্মক একটা বিষয়, এটা সব সময় মনে রাখবেন। আমরা হোমিওপ্যাথিক ডাক্তারদের আমাদের সবারই এটা মনে রাখা দরকার। কি বলছে, কোষের প্রজনন। আচ্ছা,
তো প্রজনন আমরা জানি যে এই যে আমাদের যে কোষ বিভাজন আমরা করছি, মাইটোসিস কোষ বিভাজন, মিয়োসিস কোষ বিভাজন, এগুলো আমাদের অনেকেই জানা আছে। তো এই যে মাইটোসিস কোষ বিভাজনে কি বলছি, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে অর্থাৎ গুণের আকৃতিতে এগুলো বৃদ্ধি পেতে থাকে। তো এই যে কোষের প্রজনন, হ্যাঁ, এমন এই যে কোষের পুনর্জন্ম, একটা কোষ আমাদের বডিতে কিন্তু প্রতিনিয়ত অসংখ্য কোষ মারা যাচ্ছে। সেই মারা যাওয়া কোষগুলোকে আবার রিপেয়ার করার জন্য বা আলাদা যে কোষ তৈরি করার পিছনে যে হরমোনটা কাজ করে, হ্যাঁ, সেই হরমোনটার নাম হচ্ছে আমাদের এই গ্রোথ হরমোন। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে আমরা যদি একটা ক্যান্সারের রোগীকেও, ধরেন ক্যান্সার, ওনার কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যে নামের ক্যান্সার, তাহলে বোঝা যাচ্ছে যদি কখনো আমরা এই কোষের পুনর্জন্ম, তার যদি পুনর্জন্ম দান করতে পারি, অর্থাৎ কোষটাকে তৈরি করাতে পারি, আবার নতুন কোষের বডিতে যদি আমরা প্রতিস্থাপন করাতে পারি বা উৎপাদন করানোর একটা ফ্যাক্টরি যদি তৈরি করে দিতে পারি, তাহলেই আমাদের জন্য কাজ হয়ে গেল, অর্থাৎ ওই রোগীটা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তার মানে বোঝা যাচ্ছে যে কোষের যদি প্রজনন না থাকে, একটা জিনিস খেয়াল করেন, যে প্রজনন যদি না থাকে তাহলে বংশবৃদ্ধি হবে নাকি? বংশবৃদ্ধি হবে না, মানব উন্নয়ন হবে না। অর্থাৎ মানব তো এই যে আমাদের যে প্রজনন ক্ষমতা আমাদের দিনে দিনে লোক সংখ্যা বাড়াচ্ছে, এই প্রজনন যদি হ্রাস পেয়ে যায় তাহলে সব হ্রাস পেয়ে যায়। আর যাদের দেখবেন যে ইউরোপ আমেরিকাতে গ্রোথ হরমোনের একটা অস্বাভাবিক হয় বৃদ্ধি, দেখবেন অনেক লম্বা লম্বা মানুষ কিন্তু বাচ্চা একটা অনেক। তার মানে এখানেও কিন্তু একটা খেলা আছে। আবার দেখবেন বিশ্বের অনেক দেশ আছে যেখানে খুব খর্বাকৃতি মানুষ, সেখানেও প্রজনন ক্ষমতার একটা প্রভাব পড়ে। তার মানে এই গ্রোথ হরমোনের ক্ষেত্রে প্রজনন ক্ষমতা এবং কোষের যে পুনর্জন্ম, অর্থাৎ নতুন নতুন কোষ তৈরি করার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কিভাবে একে বৃদ্ধি করতে পারবো, এটা হলো আমাদের প্রশ্ন, যে আমরা কিভাবে এটাকে বৃদ্ধি করবো। আমরা যেসব খাবার খেলে আপনার আমার শিশুর যে উচ্চতা বৃদ্ধি পাবে সেই খাবারগুলোকে দিব। বিশেষ করে আমাদের আর্টিফিশিয়াল খাবারগুলো বন্ধ করবো। আমরা অ্যানালগ যত খাবার আছে, অর্থাৎ বাসায় যে রান্না করা খাবারগুলো আছে সেটাকেই আমরা প্রাধান্য দিব। যেমন কাঁচা সবজি খাবো, আমরা সবকিছুই মানে কারি করি। হ্যাঁ, চায়নায় একটা প্রবাদ আছে যে আপনি যত খাবেন ভাজা, আপনার শরীর হবে তত ভাজা ভাজা। এটা একটা চায়নার প্রবাদ। আপনি দেখবেন যারা ভাজা পুরা বেশি খায় তাদের শরীরে দেখে তাকালেই বোঝা যায় কেমন যেন একটা ভাজ ভাজ ভাব থাকে। আবার যারা ধরেন সবসময় সজীব শাকসবজি খায় বা সবুজ শাকসবজি যারা খায়, তাদের দিকে তাকালেও যেন বোঝা যায় যে না, মানে বয়সটা ধরা যায় না, অর্থাৎ একটা কেমন জানি একটা টকবগে একটা ভাব থাকে। তো এই জিনিসটা আমরা খেয়াল করবো, আমাদের সন্তানদের আমরা সবুজ সবজি খাওয়ার জন্য, শাকসবজি খাওয়ার প্রতি উৎসাহিত করি। বিশেষ করে স্ট্রেচিং এক্সারসাইজ আছে যেটা এটা করানো যেতে পারে। তবে একটা জিনিস হলো যে এটা, হ্যাঁ, শহরের জন্য একটু কঠিন হয়ে গেছে স্ট্রেচিং এক্সারসাইজ, কারণ রোডঘাটের অবস্থা ভালো না। তারপরও সন্তানকে উৎসাহ দেওয়া যেতে পারে, যদি আপনার ভালো বারান্দা থাকে বা ছাদ যদি থাকে, সেখানে স্ট্রেচিং করলো, এক্সারসাইজ করলো, মেরুদণ্ডকে লম্বা করার জন্য একটু যে কি বলবো হালকা ব্যায়াম করলো, ঝুলে থাকা, সাঁতার কাটা, দড়ি লাফ দেওয়া, জগিং, বাস্কেটবল, এই জাতীয় খেলাগুলো, ভলিবল বা যে কোনো যোগ ব্যায়াম, এগুলো করানোর অভ্যাস করাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে অন্যদিকে কি করা যেতে পারে, যে এই হিউম্যান গ্রোথ হরমোন অর্থাৎ HGH গ্রোথ হরমোনের পরিমাণ, হ্যাঁ, সরাসরি যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এগুলো সবকিছু রিকভারি করা যায়। এই যতগুলো আলোচনা করলাম সবগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সরাসরি যদি হরমোনটা প্রয়োগ করতে পারি। এখন বলতে পারেন আমাদের তো স্যার হোমিওপ্যাথিতে সরাসরি কোনো এই ধরনের গ্রোথ হরমোন তৈরি করার কোনো মেডিসিন নাই বা আমাদের প্রক্রিয়া নাই। তো হ্যাঁ নাই, তবে আমাদের তো একটা জিনিস আছে, লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি আছে। আমরা তো লক্ষণ ভিত্তিক অনেক কিছু করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা লক্ষণগুলোকে প্রাধান্য দিব, এমনকি রোগীর ওই ইতিহাসগুলো নেওয়ার চেষ্টা করবো, কি কারণে তার এই গ্রোথ হরমোনের প্রবলেমটা হচ্ছে, এটা একটু নেওয়ার চেষ্টা করবো। আর কিছু মেডিসিন আমরা বলছি লাস্টের দিকে আমরা আলোচনা করবো। তো গ্রোথ হরমোনের অভাবে যে সমস্যাগুলো হচ্ছে, তাহলে কি বোঝা গেল, গ্রোথ হরমোনের ডেফিসিয়েন্সি অর্থাৎ গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি অর্থাৎ গ্রোথ হরমোন যে কমে গেল, এটাকে আমরা বলতেছি হাইপোসোমাটোট্রপিজম। এই হাইপোসোমাটোট্রপিজমের
একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, আবার যাদের বেড়ে গেল তাদেরও কিন্তু একটা নাম বলেছি কিছুক্ষণ আগে। তো এটার একটা তৈরি হলো। আর একটা বিষয় হলো যে আপনার আপনার আমার যে উচ্চতা, এটাকে আমাদের ব্যাঘাত ঘটলো, উচ্চতা হ্রাস পাবে যদি এটার অভাব হয়, এই হরমোনের অভাবে আমাদের স্বাভাবিক উচ্চতা আমরা বড় হতে পারবো না। দেখবেন যে বয়সের তুলনায় খর্বাকৃতি বাচ্চার অভাব নেই, আমাদের চেম্বারে অসংখ্য আসে। বা আমরা আমাদের পরিবারও আছে, বা আমাদের সমাজে আমাদের বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এগুলো আছে। তো এরপরে থেকে এটা একটু পরামর্শ দিবেন। বাংলাদেশের হরমোনের মধ্যে বোঝায় যে থাইরয়েড স্টিমুলেট হরমোন বা অন্যান্য হরমোনকে যতটা গুরুত্ব দেওয়া হয়, বিশ্বাস করবেন কিনা জানি না, জার্নাল ঘাটেন, পৃথিবীতে সবচেয়ে বেশি অন্যান্য উন্নয়নশীল কান্ট্রিতে যে হরমোনটাকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে এই মাস্টার হরমোন, যেটাকে আমরা বলি গ্রোথ হরমোন। এটা কিন্তু বডির মাস্টার হরমোন, আমরা পূর্ববর্তী আলোচনায় করেছি। নবজাতকের হচ্ছে রক্তে কি হয়ে যাচ্ছে, যদি এটা এই হরমোনের অভাব হয়, তাহলে শর্করার পরিমাণ কমে যাবে এবং লিঙ্গের আকার ছোট হয়ে যাবে। অনেক দেখবেন ছোট ছোট বাচ্চার জন্মগ্রহণ করছে, আমার কাছে এই কয়েকদিন আগে একটা বেবি নিয়ে আসলো, তে একদম মানে লিঙ্গ প্রায় ভিতরে, এই অবস্থা এত ছোট। ওনারা বিভিন্ন ডক্টর বিভিন্ন মতামত দিছে। তো আমি এক কথাই বললাম যে ওর গ্রোথ হরমোনের ঘাটতি, আর কোনো কথা বলি নাই। তো ওনারা বলে যে স্যার এটা আবার কেমন কথা, আমি বললাম আচ্ছা আপনি গ্রোথ হরমোন পরীক্ষা করুন, দেখেন এটার ঘাটতি আছে কিনা। তো ওনারা পরীক্ষা করে নিয়ে আসলে দেখলাম আসলে গ্রোথ হরমোনের ঘাটতি। তো এটা ছিল আমার এখানে। আর আজকের যে আমরা চলে যাব একদম লাস্ট পর্বে, জাস্ট 10 মিনিট কথা বলবো ওখানে। তো আমাদের এগুলো আলোচনা হয়েছে, সব হয়েছে। আমরা তৃতীয় পর্বে। তো তৃতীয় পর্বে প্রথমে বলতেছিলাম যে গত ক্লাসে আমরা বলেছিলাম যে হরমোন গুলোকে সচরাচর, বিশেষ করে থাইরয়েড হরমোন, মানে অর্থাৎ আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোন গুলো তৈরি হয়, এখানে 6টা হরমোন মনে রাখার জন্য একটা টেকনিক বলে দিয়েছিলাম যে থাইফল বৃদ্ধি পেলে লুটে আনে পোলাপান। এই একটা লাল লাল চিহ্নিত যে এইটা আছে, এটা মুখস্থ যদি করতে পারেন তাহলে এই হরমোন গুলো সারা জীবন মনে থাকবে যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি কি হরমোন আপনার তৈরি হচ্ছে। তো আমরা চলে যাচ্ছি যে এখন যে সেই সন্তান শিশুকালে চলে যাচ্ছে, যে সন্তান জন্মদানে হরমোনের 5টা ভূমিকা, ঠিক 5টা হরমোন কি কি ভূমিকা পালন করে দেখি। যে দেখেন ইস্ট্রোজেন ডিম্বাণু তৈরি করে এবং জ্বরেরটাকে প্রস্তুতি নেয়, অর্থাৎ আপনার যে ফলিকল গুলো আছে ফলিকল গুলোকে তৈরি করে, আর কি হচ্ছে ডিম্বাণুগুলোকে তৈরি করতেছে, পাশাপাশি কি হচ্ছে জরায়ুর প্রস্তুতি, অর্থাৎ এই সন্তান এই গর্ভে যে বড় হবে সেটার একটা প্রস্তুতি নেয় হলো ইস্ট্রোজেন। প্রজেস্টেরন করতেছে কি এই গর্ভ ধারণটাকে রাখতেছে, অর্থাৎ আপনার ওই মাতৃগর্ভে যে আমরা দীর্ঘদিন থাকি, এই থাকার প্রক্রিয়াটা, রাখার প্রক্রিয়াটার কাজটা করে হচ্ছে প্রজেস্টেরন। আর অক্সিটোসিনটা কি করতেছে, প্রসবের সময় যে মাদের যে পরিবর্তন গুলো হয়, আমার যখন আমরা ভূমিষ্ঠ হতে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন যে পরিবর্তনটা হয়, হ্যাঁ, জরায়ুর, সেই এই প্রসবের সেই পরিবর্তনটা করতেছে। আরেকটা করতেছে কি যে মাতৃ দুগ্ধ তৈরি করতে, অর্থাৎ মায়ের বুকের দুধ তৈরি করতে এই অক্সিটোসিন সহযোগিতা করতেছে। আরেকটা কি কাজ করতেছে, এফএসএইচ, এটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম যে যে ফলিকল স্টিমুলেট হরমোন বা ফিমেল স্টিমুলেট হরমোন। আরেকটা হচ্ছে যে এলএইচ, যেটা লুটেনাইজিং, এই লুটিনাইজিংটা। আর এই এফএসএইচ এরা কি করতেছে, ডিম্বস্ফুটন ঘটাচ্ছে। এখন যে সকল মাদের আপনি দেখলেন যে অবলুশন হচ্ছে না, ডিম্বস্ফুটন হচ্ছে না বা মাসিকটা হচ্ছে না, তাহলে ধরে নেবেন এই দুই বেটার কাজ, এরা দুইজনে এই কাজটা করতেছে। তখন আপনি এই উপযুক্ত ওষুধটা দিতে পারলে দেখবেন মাদের ডিম্বস্ফুটন হবে, প্রতি 28 দিন অন্তর যে মাসিক চক্রটা এটা স্বাভাবিক থাকবে। আর প্রোল্যাকটিনের কাজ হচ্ছে সরাসরি দুধ তৈরি করা, আর অক্সিটোসিনের কাজ হলো দুধ মাতৃদুগ্ধ উৎপাদনের জন্য সাহায্য করা। আর এই প্রোল্যাকটিন সরাসরি দুধটাই তৈরি করে। আপনারা কি আমার কথাগুলো ক্লিয়ার হয়েছেন এ পর্যন্ত? একটু ফিডব্যাক দেন। জি স্যার। আর কেউ বলেন, একটু লিখতে পারেন। কোনো যতটুকু আলোচনা করলাম কারো কোনো প্রশ্ন থাকলে একটু লেখেন, ওই যে আমাদের ইনফর্ম মেসেজ একটু লেখেন। কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু, আপনাদের কোনো কিছু জানার থাকলে, বোঝা থাকলে একটু লেখেন, ইনফর্ম মেসেজে লেখেন। ওকে,
কারো কিছু জানার নাই, আমারও কিছু বলার নাই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো এই সন্তানদের জন্য হরমোনের যে ভূমিকা আমরা পেলাম, সন্তান জন্ম দানের পিছনে যে হরমোনের ভূমিকা তা পেলাম। আমরা এখন কি কি মেডিসিনকে প্রাথমিকভাবে বিবেচনা করতে পারি, এই জায়গায় আপনারা দয়া করে কেউ ভুল বুঝবেন না। কারণ হোমিওপ্যাথিতে আগেও বলা হয়েছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা, নির্দিষ্ট রোগ লক্ষণ, শারীরিক মানসিক জাতগত লক্ষণ, পারিপার্শ্বিক অনেক কিছু পারিবারিক লক্ষণ আছে, পারিবারিক হিস্ট্রি নিতে হয়, সব মিলে ওষুধ দিতে হয়। তবে যদি কোনো সময় দেখেন রোগীদের মধ্যে হরমোনের, আপনি হরমোন পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসছে, আপনি হরমোনের সাথে বুঝে গেলেন যে এই সমস্যাটা পেয়ে গেলেন যে তার শারীরিক বৃদ্ধি করতে প্রবলেম হচ্ছে। আমি আবারও কথাটা বলতেছি, আপনি হরমোন না দেখে কিন্তু মেডিসিন আগে একে দিবেন না। আপনি যদি দেখেন যে হরমোন জনিত কারণে তার শারীরিক বৃদ্ধি করতে সমস্যা হচ্ছে, তাহলে মেডিসিনটা ক্যালকুলেট হস্তে আপনি মাথায় রাখতে পারেন। আবার আরেকটা বিষয় হলো, যদি কখনো দেখেন যে মস্তিষ্কের বিকাশ, অর্থাৎ একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণের পর থেকে তার মানসিক বিকাশ করতে একটু প্রবলেম হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সিলিকা বা সাইলেসিয়া মেডিসিনটাকে আপনি মাথায় রাখতে পারেন। আমি আবারও বলতেছি, এখানে একটা করে বলার উদ্দেশ্য এটাই না যে আপনার এটাই যাবে, তবে আমি যতগুলো মেডিসিন দিয়ে ভালো ফলাফল পেয়েছি সেটাকেই আপনি প্রধান মেডিসিন হিসেবে এখানে আমি উঠাই রাখছি। আবার ইমিউনিটি সিস্টেম, আমরা আমরা জানি আমাদের কাছে অনেক রোগী আছে, ইমিউনোগ্লোবিন ফ্যাক্টর গুলো যখন পরীক্ষা করবেন দেখবেন ওখানে লেখা থাকে ইমিউনিটি হ্রাস পাইছে, তার একটা রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তখন আমি দেখছি ওই রোগীকে ইচিনেশিয়া যে আমাদের মেডিসিনটা, সেই ইচিনেশিয়া মেডিসিনটা 2-1টা ডোজে উনি ওটা থেকে তার ইমিউনিটি পরিবর্তন আসে। অতিরিক্ত ক্লান্তি দূর করার জন্য আমরা এটা জানি কার্বোবেজ মানে ক্লান্তির মেডিসিন। তো এই অতিরিক্ত ক্লান্তি, এই ক্লান্তি কিন্তু আবারও বলতেছি সেটা থাকতে হবে কি আমাদের হরমোন রিলেটেড। আমরা হরমোনের যে হরমোন ডেফিসিয়েন্সি বা হরমোনের ঘাটতিজনিত কারণে যে ক্লান্তি আমরা পড়েছিলাম না সবাই? জি স্যার। হরমোন ডেফিসিয়েন্সি জনিত কারণে যদি তার ক্লান্তি থাকে, অবসাদ থাকে, সেই ক্ষেত্রে আপনি কার্বোহাইড্রেট দিবেন। ত্বকের কোনো সমস্যা দূর করার যদি থাকে, যেমন আমরা কি বলছিলাম, শুষ্ক ত্বক হয়, এর আগে আমরা কিন্তু এতে বলেছিলাম, কোথায় কিছুক্ষণ আগে বলছি, সরি আমি আর ওদিকে না যাই, সময় নষ্ট না করি। তো আমি বলছিলাম যে ত্বকের কিছু সমস্যা হয়, হরমোন জনিত কারণে শুষ্কতা আসে, তার মানে সালফারের লক্ষণই হলো শুষ্ক ত্বক থাকবে, তাহলে আমরা এই ক্ষেত্রে সালফারকে বিবেচনা করতে পারি। তো ভারসাম্যহীনতা আমাদের শরীরে যে ভারসাম্যহীনতা আসে, যে আমাদের হরমোনের কারণে 8টা ভারসাম্য আসে শরীরে, তার মধ্যে কি কি আসে? একটা হলো অনিয়মিত মাসিক, অতিরিক্ত চুল পড়ে যাওয়া, ওজন বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়া, এই যে ক্লান্তি বা দুর্বলতা, আমি কিন্তু এই ক্লান্তি বা দুর্বলতা বুঝাইছি। এখন দীর্ঘদিন রোগ ভোগের পরে ক্লান্তি বা বিভিন্ন মেডিসিন আসতে পারে, অন্য অন্য কারণে ক্লান্তি আসে, অন্য ওষুধ আসতে পারে, কিন্তু আমার এই হরমোন ভারসাম্যহীনতার জনিত যদি কোনো কারণ থাকে, তাহলে আপনি আমাদের কার্বোহাইড্রেটকে বিবেচনা করতে পারেন। আরেকটা জিনিস হলো মেজাজ পরিবর্তন হয়, এগুলো কিন্তু আমাদের ভারসাম্যহীনতা, মেজাজ পরিবর্তন হয়ে যাচ্ছে, হতাশা হচ্ছে, হ্যাঁ, ত্বকের সমস্যা হচ্ছে, যৌন আগ্রহ কমে যাচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে, এই হলো ভারসাম্যহীনতার 8টা লক্ষণ। তো এই 8টা লক্ষণের উপর ভিত্তি করে আমরা কিছু হোমিওপ্যাথিক ওষুধ চিন্তা করতে পারি। সেটা হলো, যেমন ধরেন আমরা কিন্তু সচরাচর 1 নাম্বার যে লেখাটা, এটা কিন্তু অনেক পাই, মা বোনদের সিস্ট পাই না আমরা? আয়সারা কি পাই কি না আমরা? পলিসিস্টিক ওভারি সিনড্রোম পাই না? জি স্যার। পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটা কিন্তু আমরা অনেক পাই, মা বোনদের এটা হয়। এটা কেন হয়? পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা কেন হয়? পলিসিস্টিক সিনড্রোমটা, ওভারি সিনড্রোমটা হয় হলো ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের জন্য, আমরা পড়েছিলাম না? একটু হাই হাই হ্যালো দেন, আমার জন্য সুবিধা হয়। জি স্যার। তাহলে
এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সাথে যদি আপনি দেখেন যে হরমোন পরীক্ষা করলেন, আপনি কি কি পরীক্ষা করলেন, ইস্ট্রোজেন করলেন, প্রজেস্টেরন করলেন, আপনি টিএসএস করলেন, T3 T4 করলেন, সাথে গ্রোথ হরমোন করলেন, আপনি সবগুলোতে দেখলেন যে একটা ঝামেলা আছে, ডক্টর বছরের পর বছর ওষুধ খাওয়াইতেছে কিন্তু এটা ভালো হচ্ছে না, বলতেছে জরাই কেটে ফেলে দিতে হবে, আপনার কিছু দরকার নেই, আপনি একটা মেডিসিন তখন চিন্তা করেন, পালসেটিলা। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা। থাইরয়েড সমস্যার জন্য আমরা থাইরয়েডের নাম আমরা সবাই জানি, থাইরয়েডের নাম আমরা দিই। আবারও বলতেছি, লক্ষণ অনুপাতে বিভিন্ন ওষুধ আসতে পারে, তবে যদি আমাদের হরমোন সাথে যদি থাকে, হরমোনের সাথে থাকলেই আমরা এগুলো বিবেচনা করব। তো আরেকটা জিনিস হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনি দেখলেন বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, আপনি এই যে ইমিউনিটি এই জিনিসটা, এই মেডিসিনটাকে আপনি বিবেচনা করতে পারেন, আর ভালো ফলাফল পাওয়া যায়। মেনোপজের সমস্যা আপনি দেখবেন, আমরা স্বাভাবিকভাবেই দেখবেন মা বোনদের কি হয়, এই 45 থেকে 48 বছর বয়সে মাসিকটা পুরো দমে বন্ধ হয়ে যায়। ওই মাসিক বন্ধ হওয়ার সময় দেখেন তার বডিতে অনেক অস্বাভাবিকতা দেখা দিল, কারণ হরমোনের একটা একটা মানে স্বাভাবিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটছে। মাসিক হওয়া বন্ধ হয় মানে হরমোন, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের একটা ব্যাঘাত ঘটে গেছে। ওই সময় দেখবেন আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন, রিপোর্ট পেয়ে দেখলেন যে তার এই আসলে মূলত এই মেনোপজের সাথে হরমোনের সমস্যা, আর হরমোন গুলোতে একটা ডেফিসিয়েন্সি আসছে, একটা ঝামেলা আসছে। তখন আপনি লেকেসিস মেডিসিনটাকে বিবেচনা করতে পারেন। অতিরিক্ত হেয়ার যাদের প্রবলেম হচ্ছে, যাদের চুল পড়ে যাচ্ছে, হ্যাঁ, বা অতিরিক্ত চুল গজাচ্ছে, এই জাতীয় প্রবলেম যদি আসে হরমোন জনিত কারণে, তাহলে লাইকোপোডিয়ামকে কল্পনা করতে পারেন, দিতে পারেন। আর একটা হলো স্তন দুগ্ধ যাদের কম হচ্ছে, যে রাইকান মেডিসিনটাকে আপনারা বিবেচনা করতে পারেন, খুবই চমৎকার কাজ করে হরমোনের সাথে মিলেমিশে। আরেকটা জিনিস ডিপ্রেশন, মানসিক চাপ, এগুলো আমরা জানি মানসিক চাপের জন্য ইগনেশিয়া দেই, কিন্তু আমি আবারও বলতেছি হরমোনের সাথে থাকতে হবে। এই একটা করে আমি মেডিসিন বলছি বলে আপনারা ভাববেন না যে যারই ডিপ্রেশন হলো, যারই মানসিক চাপ হলো আপনি শুধু ইগনেশিয়া দিবেন, বিষয়টা তা না। যারই হজমের সমস্যা হলো তাকে আপনি শুধু নাক ভূমিকা দিবেন, বিষয়টা তা না। আপনাকে অবশ্যই হরমোনের রিলেটেড হতে হবে। হরমোন জনিত কারণে যদি তার হজমের সমস্যা হয়ে থাকে তাহলে নাক ভূমিকা। আপনারা কি কথাগুলো বুঝতে পারছেন? আপনারা কি এই কথাগুলো বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি ক্লাসে আছে? ওকে মাহাদি হাসান, জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমি বারবার বলতেছি লক্ষণ ভিত্তিক চিকিৎসাই আমরা তো করবেন, মেসেজ কিন্তু মেসেজ দেখতেছি, সাউন্ড ও করলে তো আচ্ছা আচ্ছা, ওকে 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 প্রবলেম। ওকে, আমি 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 একজন একটা পেয়েছি আমাদের ইয়ে। ওকে, এখন যেটা হচ্ছে আমি মেসেজ অপশনটা অন করতেছি, সরি আমার দুইটা লাইন থেকে জয়েন, তো কি করতে পারতেছিলাম না। ওকে ওকে, এখন দেখতে পাচ্ছি সব। জি, যেটা বলছিলাম যে আমরা শুধুমাত্র কি করব, যে আমরা যে হরমোন গুলো এতদিন আলোচনা করেছি, ওই হরমোন গুলোর রিপোর্ট কিন্তু অনায়াসে আমাদের সামনে রোগীরা নিয়ে আসে, দীর্ঘদিন ধরে ভোগার পরেই কিন্তু আমাদের কাছে আসে। আমি এই যে কিছুক্ষণ আগে আপনাদের ক্লাসে ঢোকার আগে একটা পেশেন্ট পেলাম, তার লিম্ফেটিক গ্ল্যান্ড গুলো বড় হয়ে গেছে, তো অপারেশন করাতে বলছে। তো উনি মনে করেন যে না হলেও 5-7টা ডাক্তার দেখে তারপরে আসছে। আমি ওনারে বললাম যে 7 ঘাটের পানি খাওয়ার পরেই আমাদের কাছে আসে, কথাটা তার ভুল বলি নাই। তো আপনার কাছে আমার কাছে ওই 7 ঘাটের পানি খাওয়া রোগীগুলো যখন আসবে, তখন দেখবেন হরমোনের কেউ না কেউ বা কোনো না কোনো ডক্টর পরীক্ষা করে তারপরে উনি চেষ্টা করছে রোগটাকে নির্মূল করার জন্য, উনি পারে নাই, তারপরেই কিন্তু হয়তো রোগীটা আপনার কাছে আসে। তখন আপনি কি করবেন, তার রিপোর্ট গুলোকে অ্যানালাইজ করবেন, ওটাকে পর্যালোচনা করবেন, ওটাকে বিশ্লেষণ করবেন। যদি সেই হরমোন জনিত কারণের সাথে আপনারা যে এতদিন যে আলোচনা করছি মিলে যায়, তখন এই মেডিসিন গুলো এই লক্ষণগুলোর সাথে, অর্থাৎ আমাদের যে কি বলছিলাম যে হরমোনের যে ভারসাম্যহীনতা, 8টা ভারসাম্য হয়, এই 8টা ভারসাম্যের জন্য আমি 8টা মেডিসিনকে স্পেসিফিক ভাবে আপনাকে বলছি। এর অর্থ এই না যে এই শুধুমাত্র এই মেডিসিনটাই দিবেন, তবে আমি যে মেডিসিন দিয়ে সর্বোচ্চ রেজাল্ট পেয়েছি সেটাকে আমি তালিকাভুক্ত করছি। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, নেক্সট। এই ভারসাম্য অলরেডি আলোচনা করছি, তাহলে আমরা এখানে যেটা
এই জিনিসটা আমরা একটু রাখবো যে পালসিটিটা মানসিক এই যে মাসিকের অনিয়ম হলে আমরা এটা বিবেচনায় রাখবো। টেলিকার্বটা ক্লান্তি দুর্বলতার জন্য রাখবো, সাথে কার্বোবেসটাকে রাখবো। আর একটা জিনিসের ন্যাটামিউটা চুল পড়ার ক্ষেত্রে অবশ্যই রাখবো, সাথে লাইকোপোডিয়ামটাও রাখবো। লাইকোপোডিয়ামের স্পেসিফিক রাখবো যাদের হজম শক্তিতে গোলমাল হচ্ছে, বিভিন্ন ওষুধ খাচ্ছে কোনো কাজই হয়নি, তখন আপনি বুঝবেন যে এটা এই ব্যাটাটা হলে কিটটা বেটা আসলে ঠিক মতো ওষুধই খায় নাই, ওরে একটা ডোজ খালি লাইকোপোডিয়াম দিয়ে দেবেন, দেখবেন হরমোন একটা পরিবর্তন এসে গেছে। আরেকটা হচ্ছে যে সিপিআর। সিপিআর মেজাজ পরিবর্তন, এটা তো জানি মা বোনদের মেজাজ মনে করেন যে ইয়ের মতো, ঘড়ির কাটার মতো শুধু ঘুরতেই থাকে। হ্যাঁ, যদি দেখেন হরমোন জনিত কারণে মেজাজ উঠানামা করতেছে শুধু, তাহলে সিপিআর কে আপনি স্মরণ রাখতে পারেন। ইগনেশিয়া মানসিক চাপের জন্য অবশ্যই দিবেন, যে আমরা যে ওই যে 8টা পড়লাম এর মধ্যে একটা মানসিক একটা কথা আসছিল, ইগনেশিয়াটাকে আমরা দিবেন। নাক এবং আবারও বলছি হজম এবং ঘুমের সমস্যার জন্য দিবেন। অ্যাড্রিনালিনটা কল্পনা করবেন যাদের অ্যাড্রিনাল গ্রন্থিতে সমস্যা হয়ে গেছে, অর্থাৎ অ্যাড্রিনালের যে পরীক্ষা আছে রিপোর্ট নিয়ে আসবে, আপনি যদি দেখেন যে তার অ্যাড্রিনাল গ্ল্যান্ডে প্রবলেম, তখন আপনি এই অ্যাড্রিনাল ওষুধটাকে একটু দিয়ে চেষ্টা করতে পারেন, 2-1টা ডোজ দিয়ে তাকে পরিবর্তন করানো যায় কিনা, তার সমস্যাগুলো কমানো যায় কিনা, তার দুরারোগ্য ব্যাধি থেকে তাকে রক্ষা করা যায় কিনা। থাইরয়েডের ভারসাম্য রক্ষার জন্য আপনি থাইরয়েডিনামটা ব্যবহার করতে পারেন। তো আমরা মোটামুটি এই মেডিসিনটা এই কয়টা মেডিসিন শুধু আপাতত আপনাদের বললাম। পরবর্তীতে আরো কিছু স্পেসিফিক মেডিসিন এবং আরো কিছু আলোচনা থাকবে। হরমোনের আলোচনা শেষ হয় নাই, আরো আলোচনা আছে। শুধুমাত্র মানে আজকে শুধু আপনাদের যে একটা কথা আছে যে স্যার তো শুধু মানে গল্পই করে, মানে বিভিন্ন দেয়, কোনো সময় তো মেডিসিন বলে না, এমন তথ্য আমার কাছে আসছে, যে কারণে কিছু মেডিসিন আপনাদের বললাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, জানি না কে এই অভিযোগ করেছে, কিন্তু আমরা এইভাবে বলি নাই, কারণ আপনি যে আলোচনাগুলো করেন এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এতদিন যে হরমোন পার্ট 1 এবং পার্ট 2 করেছেন, আহ, আগে তো এই বিষয়ে ধারণা নিতে হবে, তারপর না হচ্ছে মেডিসিনের ব্যাপারগুলো আসবে। যাই হোক, আজকে আমাদের একসাথে হচ্ছে স্যার হরমোনের কিছু অংশ বাকি ছিল, ওটাও শেষ করেছে। আর মেডিসিন গুলো আহ, আছে, এর বাকি পর্বগুলো আমরা ইনশাল্লাহ সামনে পাবো, স্যার আমাদেরকে সময় দিবেন আশা করছি। উম তো আজকে যারা ক্লাসে উপস্থিত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আম, আর স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। কারো কোনো যদি মতামত না থাকে, ডক্টর মাহাদি হাসান, জি আপনি বলতে পারেন। আসলে কথাগুলো না বললেই নয়। স্যারের যে ক্লাসগুলো চলছে এটা একটা মনস্তাত্ত্বিক ক্লাস। স্যার, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, আমি লাইনে মানে আছি, এই ক্লাসে বলেন। এই সমস্ত ক্লাসের পরিবেশ হবে যে এত শান্ত আর নীরব যে একটা পিন পড়লেও পিনের শব্দটা কানে আসবে, এরকম একটা পরিবেশ হওয়ার দরকার ছিল এই ক্লাসে। যতটুকু আমার বোধগম্য হয়েছে আর কি, আমি বুঝতে পেরেছি। মানে আপনাদের বিষয়টা কেমন আমি জানি না, তাই আমি চাচ্ছিলাম যে এই ক্লাসগুলো একদিনের জন্য একটা রিভিউ করবেন আপনার চেম্বারে, এটা আমার বিশেষ অনুরোধ এবং বিবেচনায় রাখবেন। অবশ্যই অবশ্যই, আপনারা যেভাবে বলবেন অবশ্যই আছি, আলহামদুলিল্লাহ আপনাদের জন্যই আমরা বেঁচে আছি। সহজ কথা হলো যে আমি সব সময় যেটা বলি, একটা টিচার বেঁচে থাকে একজন স্টুডেন্টের জন্য, একটা বাবা মা বেঁচে থাকে সন্তানের আশায় যে আমার সন্তানদের জন্য আমার বেঁচে থাকতে হবে। একটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা আশা নিয়ে বেঁচে থাকে। সেই আশাটার মধ্যে আমার একটা আশা হচ্ছে যে আমি যতদিন বেঁচে আছি আমি যেন আপনাদের সামনে কিছু জিনিস দিয়ে যেতে পারি। না দিয়ে গেলে তো আল্লাহ প্রথমে আমার প্রশ্ন করবে, আমাকে প্রথম প্রশ্নই করবে যে তোকে যে দিয়েছিলাম তুই কাকে দিয়ে আসলি। তো আল্লাহর দরবারে যেন আমার আপনাদের জন্য বা আপনাদের না দেওয়ার জন্য যেন আমার কাঠ করে দাঁড়াতে না হয়, এটা হলো আমার চাওয়া। তো আপনারা যেভাবে চাবেন ইনশাল্লাহ হবে। এই কথাটা বললাম কেন, কার কি বিষয় কেউ আমি জানি প্রকাশ করবে না, কিন্তু সবার ক্ষেত্রেই বাসা বাড়িতে ঘটবে। কেউ হয়তো এক গ্লাস